সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পিবিটিভি পাবলিকে। বাংলাদেশের ভবিষ্যৎ কি, আর এই বিষয়টা নিয়ে কথা বলতে বাংলাদেশ থেকে আমন্ত্রণ জানিয়েছি ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেনকে। আমরা তার কাছে যাওয়ার পূর্বে একটু তার সম্পর্কে আপনাদেরকে বলে নেই। ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেন একজন বাংলাদেশি সামরিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার। তিনি একজন লেখক, কলামিস্ট, বক্তা, টকশো, জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক হিসেবে পরিচিত। তিনি 2007 থেকে 2012 সাল পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল। তিনি বিভিন্ন দেশি ও বিদেশি পত্রিকায় নিয়মিত কলাম লেখেন। তাছাড়া তিনি এ পর্যন্ত প্রায় 31টিরও অধিক বই লিখেছেন। ডক্টর সাখাওয়াত হোসেন 1948 সালের 1 ফেব্রুয়ারি বাংলাদেশের বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শুরু করেন। তিনি করাচি থেকে 1963 সালে এসএসসি এইচএসসি পাশ করেন। করাচি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নকালে সেনাবাহিনীতে যোগ দেন তিনি। 1966 সালে কমিশন লাভ করেন এবং 1971 সাল পর্যন্ত তিনি শিয়ালকোটে ছিলেন। ডক্টর সাখাওয়াত হোসেন 1966 সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলে 1973 সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর পদে কুমিল্লা সেনানিবাসে যোগ দেন। তিনি বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন 2 বছর। চাকরি ও নির্বাচন কমিশন থেকে অবসরের পর তিনি জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ে গবেষণার কাজ শুরু করেছেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকার কলামিস্ট এবং নিরাপত্তা বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি ডক্টর এম সাখাওয়াত হোসেন আপনাকে পিবিটিভি ফ্রান্সের আজকের ফেস দ্য পাবলিকে। ধন্যবাদ। আপনার কাছ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার কাছ থেকে আমরা জানতে চাই আজকের ফেস দ্য পাবলিক এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎটা কি। আপনি হয়তো দেখছেন যে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা ঘটছে, বাংলাদেশ বলে থাকেন বাংলাদেশের জনগণের নিরাপত্তার বিষয়টা বারবার সামনে এসে দাঁড়ায়। এক ধরনের রাজনৈতিক সহিংসতা তাণ্ডব যখনই বিরোধী মতের কেউ আন্দোলন করে তখনই আমরা দেখতে পারি এবং এমনও দেখতে পাই যে জনগণ এবং পুলিশ প্রায় সময় মুখোমুখি দাঁড়িয়ে থাকে। এই প্রেক্ষাপটে বর্তমান করোনা পরিস্থিতি, সেখানে প্রতিনিয়ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, প্রতিনিয়ত আমরা দেখছি মৃত্যুর সংখ্যাটাও বৃদ্ধি পাচ্ছে। এমন এক পরিস্থিতিতে বাংলাদেশ বহির্বিশ্বের সাথে তার সম্পর্ক কতটুকু উন্নত হচ্ছে বা কতটুকু উন্নত হওয়া উচিত, অর্থাৎ ভবিষ্যৎ বাংলাদেশটা কি, সেই প্রসঙ্গে কথা বলবো। একদম প্রথম যদি আপনার কাছ থেকে জানতে চাই, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের মানুষের যে ফান্ডামেন্টাল রাইটস গুলো ছিল সেগুলো কি পূরণ হয়েছে বলে আপনি মনে করেন? দেখুন, বাংলাদেশ যে প্রেক্ষাপটে স্বাধীন হয়েছিল এটা আমরা সবাই জানি। যেহেতু বাঙালিরা পাকিস্তানের মেজরিটি হওয়া সত্ত্বেও পলিটিক্যাল এবং ইকোনমিক রাইট তারা পায়নি। তারা পলিটিক্যাল এবং ইকোনমিক রাইট থেকে ডেপ্রাইভ হয়েছে। তার মানে আমাদের যে ন্যায্য প্রাপ্য সেটা আমরা পাইনি। আমরা মেজরিটি থাকা সত্ত্বেও আমরা কিন্তু পাকিস্তান সরকার পরিচালনার কোনো তেমন সুযোগ পাইনি। সেন্ট্রাল গভর্নমেন্ট শুধুমাত্র অল্পক্ষণের জন্য যুক্তফ্রন্টের সময় ছিল, কিন্তু সেটাও আপনার টিকেনি। এবং আমরা ক্রমেই পাকিস্তানের মার্শাল ল এবং দীর্ঘায়িত হওয়ার জন্য, ভুল হওয়ার কারণে বাংলাদেশের যে পাবলিক, সেই পাবলিকের আকাঙ্ক্ষা কোনোদিনই পূরণ হয়নি। সেই প্রেক্ষাপটে একটি নির্বাচন হয়েছিল 1970 সালে। সেই নির্বাচনে বাংলাদেশের বাঙালিদের যে আপনার আকাঙ্ক্ষা ছিল সেটা ছিল একটি গণতান্ত্রিক, উদার গণতান্ত্রিক পরিবেশের দেশ, যেখানে সাধারণ মানুষের
যে অধিকার, সেই অধিকারগুলি তো সংরক্ষিত হবে, দেশটি পরিচালিত হবে গণতন্ত্রের, এবং গণতন্ত্রের সাথে সাথে যে অর্থনৈতিক বৈষম্যগুলো আছে সেগুলোকে দূর করা হবে। এটা নিয়েই কিন্তু ওই নির্বাচনটি হয়েছিল। এবং তারপরে ঘটনা আপনারা জানেন, যেটা আমি উল্লেখ করতে চাই না, যেটা পাকিস্তানিরা মেজরিটি কাছে আর ক্ষমতা হস্তান্তর না করার বদলে তারা এই মেজরিটির ডিমান্ডটাকে নস্যাৎ করে একটা যুদ্ধযজ্ঞ চাপিয়ে দিল, জঘন্য যুদ্ধযজ্ঞ চাপিয়ে দিল তৎকালীন পুরো পাকিস্তানি মানুষের উপরে। কারণ একটাই মাত্র উপায় ছিল, যেটা ছিল স্বাধীনতা, যেটার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিলেন, এবং তিনি সারা জীবন যে গণতন্ত্রের জন্য যে যুদ্ধ করে গেলেন, গণতন্ত্রের প্রতিষ্ঠা করার জন্য এবং ইকোনমিক ইকুইটির জন্য, সেটার জন্য বাংলাদেশ স্বাধীনতার ডাক দিলেন। এবং সেই জন্য বাংলাদেশের মানুষ, আপামর জনসাধারণ, সৈনিক থেকে কৃষক পর্যন্ত 9 মাসের যুদ্ধ, রক্তক্ষয়ী যুদ্ধে 30 লক্ষ লোক যাদের প্রাণ হারিয়েছে, তার বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যেই আশা মানুষ করেছিল, সেই আশাটা পূরণ হয়নি। তার দুটি কারণ। একটি হচ্ছে, প্রথমত, বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশে যে ইকোনমিক কন্ডিশন ছিল, বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা ছিল, বাংলাদেশ যেরকম একটি প্রভিন্স থেকে একটি রাষ্ট্র হয়েছিল, ইনএক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতার অভাব ছিল আমাদের নেতৃবৃন্দের ভিতরে, অভিজ্ঞতার অভাব ছিল আমাদের অ্যাডমিনিস্ট্রেটরদের মধ্যে, এবং নেতৃবৃন্দের যেই ধরনের দূরদর্শিতা হওয়ার কথা, সেই দূরদর্শিতা আমরা তখন দেখিনি। সেই কারণে বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ এক ধরনের বিপদগামী হয়ে গেছে ইন্টারনালি। তার মানে কি আমরা যেসব বলতে কারণে পারি এই বিগত 50 বছরেও বাংলাদেশের নাগরিকের যে ফান্ডামেন্টাল রাইটস পুরোপুরি পূর্ণ করতে সব সরকারই এ পর্যন্ত ব্যর্থ হয়েছে? হ্যাঁ, আমি যদি প্লেন ল্যাঙ্গুয়েজে তাই বলি, আমি বাংলাদেশে 50 বছরে রাজনৈতিক অঙ্গনে জি যতগুলো পার্টি আমরা দেখেছি জি বা স্বৈর শাসক আমরা দেখেছি, জি স্বৈর শাসকের সময় তো আপনি কোনো ফান্ডামেন্টাল রাইট অত আশা করতে পারেন না। কিন্তু 1990 সালে যে আশা ছিল যে বাংলাদেশ একটি মাল্টি পার্টি উদার ডেমোক্রেটিক কান্ট্রি হতে যাচ্ছে, সেটা জি কিন্তু আমাদের দেশের বড় দুটি দলই ফেল করেছে। তারা শাসনতন্ত্রকে বা নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার প্রক্রিয়ায় এত মগ্ন ছিল, বা যত রকমের উপায় তারা ব্যবহার করেছে, সেই ক্ষেত্রে মানুষের যে ফান্ডামেন্টাল রাইট, যে একটা উদার গণতান্ত্রিক দেশে যা হওয়ার কথা, সেটা কিন্তু আজ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনটাই তো ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। সেই ধারাবাহিকতায় আপনি কি মনে করেন বর্তমান বাংলাদেশ গণতন্ত্র উপভোগ করছে? শুনুন, আমি দুঃখের সাথে বলতে চাই, 90-এর স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যে আন্দোলনটি ছিল, ডেফিনেটলি সেটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কিন্তু আমরা গণতন্ত্রের মানেটা কতখানি বুঝলাম? একটি নির্বাচন হলো, একটি পার্লামেন্ট হলো, একটি সরকার গঠিত হলো। কিন্তু সরকারটি, ইভেন 1991-এর গভর্নমেন্ট, যে প্রথম সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি সরকার, সেখানেও তো আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত হতে দেখিনি। সেখানে কনস্টিটিউশন শুধু প্রেসিডেন্টের জায়গায় পার্লামেন্ট আসছে, সম্পূর্ণ ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে। মানে প্রধানমন্ত্রী ছাড়া প্রেসিডেন্সিয়াল ক্ষমতা যা ছিল প্রধানমন্ত্রীর হাতে। তার মানে প্রধানমন্ত্রীর ক্ষমতা ছাড়া আর সমস্ত কিছুই উজ্জ্বল রয়ে গেছে। সেই অবস্থা তখন থেকে শুরু হয়েছে, এখন আরো বেশি হয়েছে। এখন কাজেই সেটাকে আমি বা আমরা, এই ধরনের গণতন্ত্র আপনি দেখছেন আপনার এখানে বসে, ফ্রান্সে বসে বা জার্মানিতে বা ব্রিটেনে, আমরা সেই ধরনের গণতন্ত্রের কথা চিন্তা করতে পারি। কাজে এখানে ক্রমেই আমরা যেটা দেখেছি, যে যিনি পাওয়ারে আসছেন, তিনি তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য অগণতান্ত্রিক বা আমি বলবো যে অনেকখানি নীতি বিবর্জিত
আপনার ব্যবস্থা গ্রহণ করেছে, যার কারণে আজকে বাংলাদেশের গণতন্ত্রের দিকে বা বাংলাদেশের পলিটিক্সে এই অবস্থায় আমরা দাঁড়িয়েছি। আপনাকে যদি আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই যে 1/11-এর সময় আমরা শুনেছিলাম এই যে ক্ষমতাধর দুইটি শক্তি, রাজনৈতিক শক্তি বাংলাদেশের দুটি দল, এই দুই দলকে মাইনাস করা হওয়ার একটা ফর্মুলা তৈরি হয়েছিল, অর্থাৎ -2। সরাসরি আপনার কাছ থেকে আপনার বিশ্লেষণ জানতে চাই এ সম্পর্কে। -2 কেন সফলতার মুখ দেখল না বাংলাদেশে? The very concept of -2 was wrong. আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তা আমি বলবো the very concept of -2 was very wrong. তার কারণ হচ্ছে যে বাংলাদেশে আপনার 2006-7 সালে বাংলাদেশ বহুদূর পলিটিক্যাল পার্টিগুলো বহুদূর চলে আসছে এবং পলিটিক্যাল পার্টির নেতৃবৃন্দ, বিশেষ করে শীর্ষ নেতৃত্ব দারুণ পপুলার এদেশে, অত্যন্ত পপুলার। আমি যদি দুই বড় পার্টির নেতাদের তুলনামূলক করি তাহলে আমি বলবো যে 19-20 পপুলারিটিতে। সেই জায়গাতে তাদেরকে ওইভাবে মাইনাস করা, তো যারা চিন্তা করেছে তারা প্রথমত হচ্ছে তাদের কনসেপ্ট ওয়াজ রং। সেকেন্ড হচ্ছে যে এই -2 করতে গেলে যা করার প্রয়োজন ছিল সেটা তারা করেনি। যেটা আমার মনে হয় যেটা তারা করতে পারতো, তাদের কাছে যে সময়টুকু ছিল সেটা ছিল পার্টিগুলোর এবং গণতান্ত্রিক ব্যবস্থাপনার কিছু সংস্কার করা। এবং সেই সংস্কার করতে গেলেও এই দুই পার্টির সম্মতিতেই সংস্কার করা উচিত ছিল। সেটা না করে আমরা একটা রং কনসেপ্টে যেটা দেখলাম -2, এবং উইদাউট থিঙ্কিং যে বাংলাদেশের গণতন্ত্র বা বাংলাদেশের পলিটিক্যাল যে হিস্ট্রি, এই হিস্ট্রিতে এই দুইটি পার্টির নেতৃবৃন্দ পার্সোনালি খুবই পপুলার, এবং তাদেরকে মাইনাস করা এইভাবে ইজ এ ভেরি ডিফিকাল্ট ইস্যু। আপনি মাইনাস করতে পারেন অবশ্যই সেটা যদি গণতান্ত্রিক পন্থায় হয় এবং পার্টির ভিতরে একটা গণতন্ত্র থাকে। সেটা না করে আপনি উপর থেকে চাপিয়ে দিয়ে যেটা করতে গিয়ে সেটা বুমেরাং হয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন যে এই -2 চাপিয়ে দিয়ে করা সম্ভব না, কিন্তু প্রশ্ন দাঁড়ায় তখনকার নির্বাচন কমিশনার আপনিও ছিলেন, তখনকার সেনা সমর্থিত সরকার, তত্ত্বাবধায়ক সরকারের যারা ছিল, কেয়ারটেকার গভর্নমেন্ট, তাদেরকে আপনি খুব কাছে থেকে দেখেছেন। ওই সরকারের পরিকল্পনার মধ্যে কি ছিল বাংলাদেশের ভবিষ্যৎকে নিয়ে? আপনি যদি একটু জাতির উদ্দেশ্যে বিশ্লেষণ করেন। ওই সরকারের পরিকল্পনা প্রথম থেকে ঠিকই ছিল। আমি বলবো যে ঠিকই ছিল। তারা একটা কেওটিক কন্ডিশন থেকে দেশকে বের করে একটা ক্লিন ইলেকশন করার কথা, যে কারণে আমাদেরকে ইন্টাক্ট করা হয়েছিল। আমরা কিন্তু প্রথমে বলছিলাম যে আমাদের পুরোপুরি সংস্কার করতে হয়, নির্বাচনী ব্যবস্থাপনা এবং ভোটার লিস্ট এবং অন্যান্য কিছু যদি করতে হয় তাহলে এটা সময় লাগবে, এবং সেইটুকু সময় আমাদেরকে দিতে হবে। সেই সময়টুকু আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা কিন্তু পার্ট অফ গভর্নমেন্ট ছিলাম না। আমরা ওয়ান্স উই আর অ্যাপয়েন্টেড, আমরা কিন্তু সরকারের কোনো নীতি নির্ধারণের ধারে কাছে ছিলাম না। আমরা ইলেকশনের যে নীতি নির্ধারক সেগুলো আমরা করছিলাম। কিন্তু যেটা আমার মনে হলো যে ডুয়েল গভর্নমেন্ট ছিল, ডুয়েল গভর্নমেন্ট। একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল যেটা সিভিলিয়ান ফেস, আর একটা ছিল তার পেছনে ব্যাকিং ইজ দি আর্মি। যেখানে যে দেশে ডুয়েল গভর্নমেন্ট হবে, এখন আপনি মিয়ানমারের অবস্থা দেখেন, একটা ডুয়েল সরকার হওয়ার কারণে মিয়ানমারে আজকে মিয়ানমারের পরিস্থিতি এই। তখনও কিন্তু সেকে ডুয়েল গভর্নমেন্ট থাকাতে হু ওয়াজ টেকিং ডিসিশন, কে সিদ্ধান্ত নিচ্ছিল, কিভাবে সিদ্ধান্ত নিচ্ছিল, কাজে সেই মাঝপথে এসে আমার মনে হলো দে লস্ট দ্য ওয়ে। তার কারণ হচ্ছে এই, সে জায়গাতে আমরা জানি যে আমরা ইলেকশন কমিশনে যারা ছিলাম তারা কিন্তু অত্যন্ত একটা পাওয়ারফুল ভূমিকা আমরা 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 আপনার নিয়েছিলাম, যেটা আমার বই নির্বাচন কমিশনে 5 বছরে পরিষ্কার করে আমরা লিখেছি। আমি লিখেছি যে আমরা সরকারকে বাধ্য করেছিলাম
যে আমাদের কথা ছিল 2 বছরের মধ্যে আমরা নির্বাচন দেব অ্যান্ড মাল্টি পার্টি ইলেকশন, এটা আমরা আমাদের প্রমিস আমরা রাখবই 2 বছরের মধ্যে। এবং গভর্নমেন্টকে ওই সময় এক ধরনের বাধ্য করেছিল আমরা যে নির্বাচনটি দিয়ে বাকি যে বিষয়গুলো আছে সেগুলো নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া হোক, সেগুলো তারা তারা সলভ করবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে সেখানেও স্ট্রাগল করতে হয়েছে আমাদের। যাই হোক, কথাটা যেটা আমি বলার চেষ্টা করছি যে মাঝপথে এসে যে উদ্দেশ্য ছিল ওই সময়কার তত্ত্বাবধায়ক সরকার বলি আমরা, কিন্তু আমি বলছি আবার ডুয়াল গভর্নমেন্ট ছিল। তত্ত্বাবধায়ক সরকারের যে উদ্দেশ্যগুলো ছিল সেগুলো তারা বাস্তবায়ন করতে পারে নাই। না পারার কারণে আপনার পরের দিকে আমরা যে কমপ্লিকেশন গুলো দেখেছি সেই কমপ্লিকেশন গুলো হয়েছে। যেমন ধরুন একটি কথা বলি যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে পার্টির ভাঙ্গা গড়া, যদিও আমাদেরকে ব্লেম করা হয়, কিন্তু এই জিনিসটা তো সেই প্রক্রিয়া তো তারা শুরু করেছে। তারা -2 করতে গিয়ে এটাকে একদম মানে এক ধরনের আমি বলবো যে লেজে গোবরে করে ফেলে। তারা বলতে আপনি তত্ত্বাবধায়ক সরকারে যারা ছিলেন তাদেরকে ইন্ডিকেট করছেন? হ্যাঁ, আমি তাদের কথা বলছি। কারণ তত্ত্বাবধায়ক সরকারের সাথে ইলেকশন কমিশনের কোনো সম্পর্ক ছিল না কোনো নীতি নির্ধারণে। আপনারা কি সেই তত্ত্বাবধায়ক সরকারের আমলে স্বাধীনভাবে কাজ করতে পেরেছেন নির্বাচন কমিশনাররা? আমি যদি আপনাকে এটা বলি যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের চাইতে উই বিকেম মোর পাওয়ারফুল। তত্ত্বাবধায়ক সরকার কোনো বিষয়ে আমাদেরকে কোনো রকমের ডিকটেটও করতে পারেনি, আমরা তাদের কোনো ডিকটেশনও শুনিনি। হ্যাঁ, তো আমরা হয়তো কয়েক জায়গায় স্লিপ করেছি, ইয়েস, হয়তো আমাদের কয়েক জায়গায় ভুল ভ্রান্তি হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা কিন্তু অন্তত আমি হলফ করে বলতে পারি যে আই হ্যাভ নট টেকেন এনি ডিকটেশন ফ্রম এনিবডি। শুধু তত্ত্বাবধায়ক সরকার না, আমরা তো 2 বছর তত্ত্বাবধায়ক সরকারের সাথে ছিলাম, বাকি 3 বছরও পলিটিক্যাল পার্টি এসেছিল। They could not dictate to us, particularly dictate to me what is to be done. আমি আপনাকে এই কথাটি ওই জায়গাটা যদি একটু আপনি আমাদের দর্শকদের জন্য বিশ্লেষণ করেন, আপনি যে এই কারো চাপ বা কারো চাপের কাছে নতি স্বীকার করলেন, ওইটা কি আপনার আইনি শক্তির মাধ্যমে নাকি ব্যক্তি ডক্টর সাখাওয়াত হোসেনের ব্যক্তিত্ব থেকে? নো, ব্যক্তি, আমি আমার কথা বললাম তো, কিন্তু আমি পুরো ইলেকশন কমিশনের কথাই বলছি। আমরা নির্বাচন কমিশনারকে দেখেছি, বর্তমান নির্বাচন কমিশনারকে দেখছি, তাদের কাছ থেকে আমরা এরকম ধরনের বক্তব্য শুনতে পাইনি কখনো। না, আমি বর্তমান ইলেকশন কমিশন সম্বন্ধে আমি কোনো কথা বলতে চাচ্ছি না এই মুহূর্তে। সরি, আমার প্রশ্নটা আবারও ক্লিয়ার করি। একটা ব্রেক নিচ্ছি, জাস্ট ফর 1 মিনিট। জি স্যার। জি, আপনার প্রশ্নের আবার ফিরে আসছি। আমি ব্যক্তি সাখাওয়াত হিসাবে নয়, ব্যক্তি কমিশনার হিসাবে নয়, আমরা 3 জনের কমিশন ছিলাম এবং উই হ্যাভ ডিসাইডেড টু টেক দি স্ট্রেংথ ফ্রম কনস্টিটিউশন এবং আইন। এর বাইরে কিন্তু আমরা যাইনি, আর এর মধ্যে থেকে আমরা কাজ করেছি। এবং আপনি যেটা বলেছেন উই ওয়ার নট, আমরা যদি ডিকটেশন শুনতাম তাহলে ডিসেম্বরে ইলেকশন হতো না। আমরা ডিকটেশন শুনিনি, বরং উই প্রিভেইলড দ্যাট আমরা বলেছিলাম যে 2 বছরের মাথায় নির্বাচন হবে এবং সেই নির্বাচনটি করতে হবে। এবং এমনও বলি আজকে যে আমরা কিন্তু বিএনপি ইলেকশনে আসবে না বললো, বিএনপি ইলেকশনে আসবে না শুনে আমরা বলেছিলাম যে এই ইলেকশন আমরা করতে পারবো না, ওয়ান পার্টি ইলেকশন আমরা করব না। এবং বিএনপির সাথে আলটিমেটলি সরকারকে বাদ দিয়ে উই নেগোশিয়েটেড, আমরা নেগোশিয়েট করেছিলাম তাদেরকে নির্বাচনে আনার জন্য। এবং ওনাদেরকে বলা হয়েছিল যে আপনারা যদি নির্বাচনে না আসেন আর ওয়ান পার্টি ইলেকশন আমরা যদি না করি তাহলে এদেশে এই নির্বাচন আপনাদের পলিটিক্যাল পার্টিগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং এই
অন্য ধরনের কোনো প্রশাসন হয়তো আমরা দেখবো, সেটার জন্য দায়ী কিন্তু পলিটিক্যাল পার্টি থাকবে, আমরা থাকবো না। এইসব অনেক কথা কিন্তু হয়েছে, দিস আর অল ইন রেকর্ড। আমি আবার আপনাকে অনুরোধ করছি, যদি পারেন জি তাহলে জি আমার রচিত 600 পৃষ্ঠার বই নির্বাচন কমিশনের 5 বছর, যদি পারেন দয়া করে এক কপি নেবেন, নিয়ে পড়বেন। আমি যা বলছি ঠিক ওইখানে এই সমস্ত সব বিষয়গুলো উল্লেখ করা আছে। ওকে স্যার, অসংখ্য ধন্যবাদ। আমি একবার দেখার চেষ্টা করব আপনার সেই বইটি। প্রশ্ন দাঁড়ায়, আপনারা নেগোসিয়েশনের কথা বলছেন, তাহলে ওই যে তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে আপনারা যে নেগোসিয়েশন করে দুই নেত্রীর মুক্তি হলো এবং একটা নির্বাচন হলো, সেই নির্বাচনে আমরা দেখলাম যে আওয়ামী লীগ সরকার জয়ী হলো। এই ক্ষেত্রে কি কোনো বৈষম্যের সৃষ্টি করেছে নির্বাচন কমিশন তৎকালীন সময়? আমি আপনাকে আবার হলফ করে বলতে চাচ্ছি, জি এই জায়গায় আমি আমার ব্যক্তিগত আহ, দায়িত্ব নিচ্ছি এবং আমি ইলেকশন কমিশনের দায়িত্ব নিচ্ছি। জি যদি কোনো কিছু হয়ে থাকে, আবার জি বলছি, জি যদি কোনো কিছু হয়ে থাকে বৈষম্যের ব্যাপারে, সেটা জি ইলেকশন কমিশন থেকে হয়নি, নির্বাচন কমিশন করেনি কোনো কিছু, কোনো পার্টিকে তার মানে নিয়ে আপনি আসার জন্য। বলতে চাচ্ছেন নির্বাচন কমিশন যদি চায় যে কোনো ধরনের বৈষম্যতা হবে না, একটি সুষ্ঠু নির্বাচন হবে, তাহলে আইনি কোনো বাধা নেই, তারা সেই বর্তমানে যে আইন আছে সেই আইনি পদক্ষেপের মাধ্যমে তারা সুষ্ঠু একটা নির্বাচন করার মতো ক্ষমতা রাখে দেখুন, একটা রাষ্ট্রের। আমি আমার পিএইচডি করেছি কিন্তু ইলেকট্রাল সিস্টেমের উপরে, জি এবং এই বিশেষ করে উপমহাদেশের ইলেকট্রাল সিস্টেমের উপর। আমি আমার পিএইচডি বইটি এখনো বের হয়নি, এটা বের হবে কিছুদিনের মধ্যে ইউপিএল থেকে। সেখানে আমার কনক্লুশন আমি বলেছি যে বাংলাদেশের নির্বাচন কমিশন জি আইনের দিক থেকে জি স্ট্রংগেস্ট ইলেকশন কমিশন ইন দ্য সাবকন্টিনেন্ট। জি আইনের দিক থেকে আমি আবার বলছি, বুকস জি অ্যান্ড রুলস অ্যান্ড ল, কনস্টিটিউশন বাংলাদেশ নির্বাচন কমিশনকে যতখানি ক্ষমতা দিয়েছে, জি এতখানি ক্ষমতা এই সাবকন্টিনেন্ট বা এই উপমহাদেশের কোনো নির্বাচন কমিশনকে দেওয়া হয়নি। ব্যাপারটা হলো এই যে আপনার কাছে আইন আছে, আপনি প্রয়োগ যদি না করেন বা জি করতে না পারেন বা জি করতে ইচ্ছা না করেন, তাহলে সেটা ইলেকশন কমিশন অ্যাজ সাচ দায়ী নয়, তাহলে ওই ব্যক্তিগুলো দায়ী যারা কমিশন গঠন করে আছে। কাজে আমরা নতুন আইনগুলোকে পরিবর্তন করেছি, আপনি জানেন, ড্রাস্টিক জি চেঞ্জ আমরা করেছি। সেই ড্রাস্টিক চেঞ্জ আমরা এমন ভাবে করেছি যেগুলো এখন উপমহাদেশের অনেক দেশে ফলো করার চেষ্টা করা হচ্ছে। সেই আইনগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করেছি, সেই আইনগুলো ইমপ্লিমেন্ট করার পরে আমরা নির্বাচন করেছি। তারপরে সেই নির্বাচনে যদি কেউ বলে থাকেন যে এখানে এটা হচ্ছে, এখানে ওটা হয়েছে, হতে পারে, সেটা অন গ্রাউন্ড হয়তো কেউ কিছু করে থাকতে পারে, সেটা আমাদের নজরে আসেনি, এমনকি মামলাও হয়নি। এবং 500 ইন্টারন্যাশনাল অবজারভার ছিল, 500, the জি highest in history of Bangladesh, including United Nations representative, UN General Secretary representative. তারা নিজেরা বলেছে ইলেকশন ওয়াজ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইলেকশন। এখন কোন দেশেই কেউ বলতে পারবে না যে 100% ক্রিশ্চিয়ান ইলেকশন হয়, কখনো 100% ক্রিশ্চিয়ান ইলেকশন হয় না, কোথাও না কোথাও কোনো না কোনো বেরোটা কিছু 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 গন্ডগোল হয়েই থাকতে পারে। বাট ইউনাইটেড নেশনস এর জেনারেল সেক্রেটারি নিজে he had congratulated the election commission and the government তার সময়, যে বাংলাদেশের ইতিহাসে একটাই একটা নির্বাচন হয়েছে which is of international standard, এবং কোটেড আছে আমার বইটিতে। তো কাজেই সেখানে এতগুলো দেশি বিদেশি করসপন্ডেন্ট, আপনি জানেন ওই সময় কতখানি ইন্টারেস্ট ছিল, সমস্ত দূতাবাস, কেউই কিন্তু বলতে পারবে না যে নির্বাচন কমিশন কোনো ধরনের কোনো ধরনের বায়াসড বা কোনো ধরনের এমন কিছু কাজ করেছে যেটা somebody else has got the benefit। আপনাকে মনে রাখতে হবে যে ওই সময়কার সরকার, একটা ইনকাম্পেন্ট গভর্নমেন্ট যে ছিল তার আগে, তাদের যত রকমের দুর্নীতি, তাদের যত রকমের যা কিছু ছিল বের করছিল, they were at the they were not benefited। তাদের সাথে যদি তারা যদি বলে থাকে যে তাদের সাথে বৈষম্য হয়েছে,
সেই বৈষম্য কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে হয়েছে। হ্যাঁ, আমরা কোনো জায়গায় আমরা হয়তো একটা 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 এমন কোনো কাজ করেছি যেটা হয়তো তারা মনে করতে পারে তাদের বিরুদ্ধে গিয়েছে, সেটা আমরা স্বীকার করেছি যে ওই জায়গায় আপনাকে আরেকটা প্রশ্ন আমার করতে হচ্ছে যে যদি মনে করেন একটা রাষ্ট্রের বড় যে রাজনৈতিক দলগুলো যাদের প্রতি দেশের অধিকাংশ মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়, সেই একটা পক্ষ যদি নির্বাচনে না আসে, আপনি আপনার আগের ব্যাখ্যায় বলেছিলেন, আপনি বলছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সময় যে আপনি নির্বাচনে যাবেন না, কিন্তু আমরা পরবর্তীতে বাংলাদেশে দেখলাম যে একটা দল বিএনপি, বাংলাদেশের অন্যতম একটি বড় রাজনৈতিক দল, তারা নির্বাচনে আসলো না, কিন্তু সরকার পক্ষ বাম সংগঠন সহযোগী সংগঠনগুলোকে নিয়ে তারা নির্বাচন করলো। এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের কি এখতিয়ার আছে এরকম নির্বাচন পরিচালনা করার? দেখুন, এই মুহূর্তে আমি আপনাকে তো কোট করতে পারছি না দেখে। আমাদের কনস্টিটিউশনে আছে ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে একটি নিরপেক্ষ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করা। এটা হচ্ছে নির্বাচন কমিশনের প্রথম দায়িত্ব। এবং এখানে বলা আছে 119 যে 119 ধারায় যে কথাগুলো বলা আছে তার যদি আপনি এক্সপানশন করেন, সেই এক্সপানশনে বলা আছে ইলেকশন কমিশন এত পাওয়ারফুল, এত পাওয়ার দেওয়া হলো যে তারা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যদি সেই সিদ্ধান্ত আইন এবং কনস্টিটিউশনের বিরুদ্ধে না হয়। তার মানে নির্বাচন কমিশনকে মানুষের সাহায্যের প্রয়োজন হবে না। একটা ইলেকশন কমিশন যদি মনে করে আমি একক নির্বাচন করব না, তাহলে সেই নির্বাচন কমিশন সেই নির্বাচন অনুষ্ঠান করতে বিরত থাকতে পারে। তাদেরকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই। ইভেন সুপ্রিম কোর্ট ক্যানট চ্যালেঞ্জ দ্যাট ডিসিশন। সেটা হচ্ছে ইলেকশন কমিশনের সেই রকমের আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আমি আপনাকে আবার বলছি যে আমি আজকে মুখের কথা বলছি না, আমার লিখিত আপনার আছে, আপনি দয়া করে কালেকশন করুন এই বইটি। সেখানে আমরা বলেছি এবং আমরা তত্ত্বাবধায়ক সরকারের মুখের উপরে বলেছি যে আপনারা যাই করুন, একতরফা নির্বাচন আমরা করব না। আর আপনারা যদি একতরফা নির্বাচন করতে চান তাহলে আমাদেরকে পাচ্ছেন না। দ্যাট ওয়াজ সেই ধরনের কথাবার্তা আমরা ওই মিটিং এ বলেছিলাম এবং বলেছিলাম যে যদি তাই হয় তাহলে উই উইল লিভ। এবং মিটিং এর মধ্যে সেটা আপনি ডেফিনেটলি হয়তো যুগান্তরে না, মানব জমিনে এটা কয়েকটি কিস্তি বের হয়েছিল। জি, আমি আরেকটা কোয়েশন আপনার কাছ থেকে এই প্রসঙ্গে জানতে চাচ্ছি। আমরা অতীতটাকে নিয়ে যদি বিশ্লেষণ করি তাহলে শুধু কথাই বাড়তে থাকবে। আমরা টকশোতে দেখি নানান রাজনীতিবিদরা অনেক কি তর্ক যুক্তি দেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশে তো একটা নির্বাচনের প্রয়োজন, একটা সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন। আপনি একজন সাবেক নির্বাচক কমিশনার হিসাবে আপনি ভবিষ্যতে যে বাংলাদেশে একটা নির্বাচন হবে সেটা কোন প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত বলে আপনি মনে করেন? এতে দেশ এবং জাতি লাভবান হবে। আমরা এরকম আর সহিংসতা দেখব না, এরকম আমরা দরপাকড় দেখব না। আইন আদালতে মানুষ ন্যায় বিচার পাবে, অর্থাৎ গণতান্ত্রিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আপনি একটু বিশ্লেষণ করবেন প্লিজ। দেখুন, মানে আমাদের আনফরচুনেটলি আমাদের কনস্টিটিউশনটি কিন্তু অত্যন্ত সুন্দর একটি কনস্টিটিউশন এবং এখানে একেবারে বিস্তারিত ভাবে যার ক্ষমতা দেওয়া আছে। এবং কথা হলো যে আপনি কনস্টিটিউশন যারা সরকার পরিচালনা করে, ইলেকশন শুধুমাত্র ইলেকশন কমিশনের একার পক্ষে হয় না। যেই জন্য বলা হয় যে তত্ত্বাবধায়ক সরকারের সময় যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোই কিন্তু ভালো হয়েছে। ন্যাশনাল অ্যাসেম্বলি ইলেকশনের কথা আমি বলছি। পরবর্তী পর্যায়ে যখন সরকার আসছে তখন অনেক ইলেকশনের গন্ডগোল হয়েছে, কিন্তু আপনার জাতীয় সংসদ নির্বাচন যে 4টি হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের সময়, সেগুলো নিয়ে ওইরকম প্রশ্ন উঠেনি আন্তর্জাতিক অঙ্গনে এবং দেশের মধ্যেও। আমাদের দেশে যে হারে সে কথা তুলে, কিন্তু সেটা ধোপে টেকে না, কারণ সাধারণ পাবলিক জানে ইলেকশনটা কেমন হয়েছে। কাজেই সেই ধরনের সরকার আসবে কি আসবে না আমি জানি না, ইটস পলিটিক্যাল কোশ্চেন। বাট আমার কথা হচ্ছে যদি পলিটিক্যাল পার্টি, বিশেষ করে সরকারি দল, যদি তাদের সদিচ্ছা না থাকে তাহলে এদেশের
নির্বাচন করানো কঠিন কঠিন। এখন ইলেকশন কমিশন যদি শক্তিশালী হয়, ইলেকশন কমিশন যদি বলে যে আমার যেভাবে নির্বাচন করা আমি করব, যদি সেখানে অসুবিধা হয় তাহলে এই নির্বাচন আমি বাতিল করে দেব, সেই রকম ইলেকশন কমিশন যদি পান তাহলে একটা ভরসা থাকে যে কিছুটা ইলেকশন হবে। কিন্তু সরকার, আমি যদি বলি যে তত্ত্বাবধায়ক সরকার যে বিষয়টি আমরা দেখেছি গত সেই ধরনের সরকার হয়তো আর আসবে না, কিন্তু অল পলিটিক্যাল পার্টি মিলে যদি, জি ইনক্লুডিং গভর্নমেন্ট পার্টি, তাদের যদি নিয়ত থাকে যে একটা ভালো নির্বাচন হবে, সেই নির্বাচনের রেজাল্ট যাই হোক আমরা করব, এক এক দ্বিতীয়ত হচ্ছে এই রাষ্ট্রের শাসনতন্ত্র এবং রাষ্ট্রের রক্ষণাবেক্ষণ বা রাষ্ট্রকে ওভারলুক করা যে ইনস্টিটিউশন গুলো, সেগুলো হচ্ছে উচ্চ আদালত, হাইকোর্ট এন্ড সুপ্রিম কোর্ট। আপনি জি আমাদের পার্শ্ববর্তী দেশে দেখুন, একই রকমের সিস্টেম, সেখানেও নির্বাচন কমিশন আছে, সেখানেও নির্বাচন কমিশন নিয়ে এবার অনেক কথা উঠছে, কিন্তু ইলেকশন রেজাল্ট এবং ইলেকশন নিয়ে কোনো কথা ওঠেনি। তার কারণ হচ্ছে দেয়ার ইজ সুপ্রিম কোর্ট এন্ড হাই কোর্ট, যারা আপনার রক্ষক অফ দি কনস্টিটিউশন, রক্ষক অফ দি সিস্টেম। সেখানে গত নির্বাচনে জাতীয় মানে ন্যাশনাল ইলেকশনে, আমি ভারতের কথা বলছি, যে জি ইলেকশন কমিশনকে ডেকে নিয়ে গিয়েছিল সুপ্রিম কোর্ট। আপনি জি জানেন কিনা জানি না, ডেকে নিয়ে গিয়ে তাদেরকে বলেছিল যে আপনারা বলেছেন যে আপনাদের দাঁত নেই, আপনাদের দাঁত নেই, এটা আমরা দেখিয়ে দিচ্ছি কোথায় আপনাদের দাঁত। এর পরবর্তী যদি হয় এরকম, তাহলে আমরা দেখাবো আপনাদের দাঁত কোথায়। সেই জায়গাটাতে আমাদের ইনস্টিটিউশন গুলো মোটেই শক্ত নয়। আমাদের কোনো ইনস্টিটিউশন এখন বর্তমানে জি এমন নয় যে তারা প্রিভেল করতে পারবে। নির্বাচন কমিশন যদি রং পথে যায়, তাহলে ইটস দ্য ডিউটি অফ দি সুপ্রিম কোর্ট, যারা কনস্টিটিউশনের রক্ষক, জি তারা কিন্তু ইন্টারভিউ করতে পারে, কিন্তু আমরা আজ পর্যন্ত সেরকম দেখিনি। কাজে জি। আপনি শুধু, আপনি দেখেননি, ওই জায়গায় আমি বলতে চাচ্ছিলাম যে ভবিষ্যতে একটা নির্বাচন কোন পক্ষ হওয়ার সম্ভাবনা আপনি দেখেন বা হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার ব্যক্তিগত বিশ্লেষণটুকু আপনার অভিজ্ঞতার আলোকে জানতে চাচ্ছিলাম। আমি মাল্টি পার্টি জি যদি ইলেকশন হয় জি এবং সব পার্টি যদি অংশগ্রহণ করে, জি এবং সেই সমস্ত পার্টি অংশগ্রহণ করে সরকারের সাথে আলোচনা করে যদি অংশগ্রহণ করে, এবং যদি কোথাও অসুবিধা হয়, ইনক্লুডিং ইলেকশন কমিশন, জি ইলেকশন কমিশনের নিয়ত থাকতে হবে যে তারা সব পার্টিকে নিয়ে নির্বাচন করবে, সকলের সাথে কথা বলে। এই সিস্টেমেও কিন্তু ভালো ইলেকশন হতে পারে, এই সিস্টেমেও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে। আমি যদি এই কথা বলি যে জি 2014 সালে, হ্যাঁ 2014 সালে যে জি নির্বাচনটা হয়েছিল, যে একটি পার্টিকুলার দল কেন নির্বাচনে অংশগ্রহণ করলো না, তাদেরকে যেভাবে, যেই ফ্যাসিলিটি যেভাবে বলা হয়েছিল, যেভাবে করা হয়েছিল, কেন গ্রহণ করলো না, এটা তাদের সিদ্ধান্ত, আমি বলতে পারবো না এটা। কিন্তু বয়কট করে, নির্বাচনটি বয়কট করার কারণে আজকে দেশের এই অবস্থা। কাজে তাদের দায় দায়িত্ব তো কম ছিল তার না। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে ওই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করাতে আজকের এই পরিস্থিতি দাঁড়িয়েছে, রাজনৈতিক সহিংসতা বা রাজনৈতিক অস্থিরতা বা গণতন্ত্রের অনুপস্থিতি? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সে কথা আমি নিউট্রাল পার্সন বলতে পারি। আমি জানি না কেন তারা গ্রহণ করে, কেন তারা নির্বাচনে আসেননি। আমি একটা কথা, একটা হাইপোথেটিক্যাল বলছি, জি তারা যদি 2014 সালের নির্বাচনে আসতো, তাহলে কি হতো? ম্যাক্সিমাম চুরি চামারি করে হলো, দে উড হ্যাভ বিন ইন দ্য অপোজিশন, এন্ড এ স্ট্রং অপোজিশন। তাহলে কি সরকার এখন যে আপনার সেমি, বা যেটা বলা হয় যে সেমি অটোক্রেটিক গভর্নমেন্টে পরিণত হতে পারতো? হতে পারতো না। 2014 সালের নির্বাচনটি না করে বিএনপি, আমার মতে, এটা আমার জি একান্ত মতামত, যে ভুলটি করেছে, সেই ভুলের খেসারত কিন্তু সমগ্র দেশ এখন দিচ্ছে। তারা তো দিচ্ছেই, সমগ্র দেশ এখন দিচ্ছে। কারণ আমাদের মতো দেশে যারা ক্ষমতায় একবার আসেন, ক্ষমতাকে পাকাপোক্ত করার সব ধরনের প্রক্রিয়া করেন। বিএনপি যখন ক্ষমতায় ছিল দ্বিতীয় দফা, তারাও চেষ্টা করেছিল
এটা যদি তারা ডিনাই করে তারা করেনি, তারাও চেষ্টা করেছিল। এমনকি তারা ওপেনলি অপোজিশনকে অপোজিশনের উপরে হামলা পর্যন্ত করেছিল, গ্রেনেড হামলা পর্যন্ত করেছিল। এগুলো কিন্তু আমাদের ভুলে গেলে হবে না। আপনি যখন বিশ্লেষণ করবেন, আপনি জি যদি বিশ্লেষণ শুনতে চান, নিরপেক্ষ বিশ্লেষণ, তাহলে জি আপনাকে দেখতে হবে যে both the party are responsible for today's situation. and বিশেষ করে আমি মনে করি বিএনপির মতো একটি পার্টি, একটি দল, এত পপুলার দল ছিল, তারা 2014 সালে কি কারণে নির্বাচনটা করলো না? যে এইটা যে চুরি করে জিতবে, চুরি করে জিতলেও they would have been present in the parliament, in the field. সে প্রশ্ন উঠাতে পারতো, তাহলে সে তখন একটা আন্দোলন করতে পারতো, তখন তারা কোর্টে যেতে পারতো। কিন্তু সেটা না করে বর্জন করে শুধু বর্জন নয়, একটা আপনি সুযোগ কোর্টের করে কথা দিলাম। বলছেন, এখানে একটা কথা না বললে নয়। ডক্টর সাখাওয়াত হোসেন, আপনি কোর্টের কথা বলছেন, আমরা তো দেখতে পাই, অর্থাৎ বাংলাদেশের যে আদালত বর্তমানে স্বাধীন না। এর প্রমাণটা হচ্ছে, এই জন্যই আপনাকে বলছি, যদি একটু কুট অ্যান্ড আনকুট বলি, যে বাংলাদেশের প্রধান বিচারপতি তিনিও ন্যায় বিচার পাননি, তিনি আমেরিকাতে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। একটা দেশের প্রধান বিচারপতির যদি এই অবস্থা হয়, তাহলে বাদ বাকি যারা আছেন তাদের কোন পর্যায়ে যাবে, তারা কিভাবে এক্সপেকটেশনটা তাদের হাই থাকবে আদালতের কাছে বা কোর্টের কাছে যে কোনো বিষয় নিয়ে, ওই জায়গায় তো আমি একটু। আপনার জি আমি আপনার সাথে এগ্রি করছি। জি এখন তো বাংলাদেশে সেমি অটোক্রেটিক গভর্নমেন্টের মতো আছে, এটাকে জি আমরা বলি হাইব্রিড। সরি, জি আমরা আমরা থিওরিতে বলি হাইব্রিড ডেমোক্রেসি। তো আপনি হয়তো জি শুনে থাকবেন, জি there is a hybrid democracy and there's a autocratic democracy, যেটা রিসেন্টলি আপনার ইন্ডিয়াকে বলা হচ্ছে যে ইটস অটোক্রেটিক ডেমোক্রেসি। সেই জায়গাটাতে, সেই অবস্থাতে আমরা আসলাম কেন, কিভাবে? যেই বিচারপতির কথা বলেছেন, ডেফিনেটলি এটা একটা অত্যন্ত দুঃখজনক না, এটা একটা লজ্জাজনক ব্যাপার। বাট এটার জন্য দায়ী কারা? হু আর রেসপন্সিবল? পলিটিশিয়ানস, পলিটিক্যাল পার্টিস। আপনি শুধু, আমি যদি বলি যে হ্যাঁ, যত দোষ নন্দ ঘোষ আমরা বলতে পারি, কিন্তু আমি ওই বেসিক জায়গায় আসি। যদি বিএনপি 2014 সালে পার্টিসিপেট করতো, একটা স্ট্রং পজিশনে থাকতো, এবং তারপরে কি হতো আই ডো নট নো 2018 সালে, বাট ওই সময় যদি তারা থাকতো এবং তাদেরকে অফারও দেওয়া হয়েছিল যেভাবে ইলেকশনটা করার কথা, সেগুলো যদি তারা গ্রহণ করে নির্বাচন করতো, নির্বাচনে যদি তারা মনে করতো যে তাদেরকে হারানো হয়েছে, দ্যাট কুড হ্যাভ বিন এ বিগ ইস্যু ইন দ্য কোর্ট। আজকে ব্যাপারটা হলো যে কোর্ট আজকে করলো না, কালকে করবে না, পরশু করবে না। বাংলাদেশে কিন্তু এটা আছে, বঙ্গবন্ধু হত্যার যে বিচারটি, সেটা কত বছর পরে হয়েছে, আরো অন্যান্য বিচার সেগুলো কত বছর পরে হচ্ছে। হবে না এমন কোনো নাই, কিন্তু আপনাকে রেকর্ড করতে হবে। কোর্ট হ্যাজ, ইউ হ্যাভ টু রেকর্ড ইন দ্য কোর্ট। কাজেই যেই ঘটনার কথা আপনি বললেন, জি এটা অবশ্যই দুঃখজনক, অবশ্যই নিন্দনীয়। বাট এটা কেন হতে পেরেছে? বিকজ আপনি পুরো ময়দান ছেড়ে দিয়েছেন, সেখানে আপনার আর কোনো কথা বলার কোনো লোক নেই, যে কারণে হোয়াট এভার আই ওয়ান্ট আই কুড ডু ইট। এটা তো আপনি, মানে এটাকে আপনি কি বলবেন? এটা 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 তো মানে একেবারে আপনার বিশ্লেষণ স্বৈরতান্ত্রিক থেকে যদি, অবস্থা। আপনার এই বিশ্লেষণ থেকে কি আমরা বলতে পারি, যদি বিএনপি ওই সময় নির্বাচনে যেত, তাহলে আজকে বিএনপির চেয়ারপারসন সাবেক চেয়ারপারসন বিরোধী দলীয় নেতা, তিনি আজকে জেলবন্দি থাকতেন না, বা এই দুর্নীতির দ্বারা তিনি আদালতে শাস্তিপ্রাপ্ত হতেন না, এরকম একটা এনভায়রনমেন্ট কি তৈরি হতো বলে আপনি মনে করেন? না, আমি সেটা বলতে পারবো না, সেটা সেটা তো আপনার একমাত্র না, আপনার গণবিজ্ঞ। নির্বাচনী বিশ্লেষণ থেকে, অর্থাৎ কিন্তু কিন্তু আমি সরকারের সাথে নির্বাচন, গেলে সেটা কি হ্যাঁ, হতো? কিন্তু জি আমি এটা নির্বাচনী বিশ্লেষণ থেকে এটুকু বলতে পারি যে জি একটা স্ট্রং অপোজিশন যদি থাকতো, তাহলে জি একটা সরকার যা খুশি তা করতে পারতো না। একটা সরকার বা যে কোনো সরকার একটা একটা মানে যা আদালতকে খুশি তাই। হস্তক্ষেপ করতে পারতো না, এটাই তো মানে। আমি তাই মনে করি যে এইভাবে এত এরকম এরকম ভাবে সমস্ত ইনস্টিটিউশন গুলো সাবসার্ভিয়েন্ট হতো না। আমি সেটাই বলার চেষ্টা করছি। কিন্তু যেটা আমি বলবো, ওটা আমার জি ব্যক্তিগত অ্যানালাইসিস। আমার জি অ্যানালাইসিস সাথে হয়তো কেউই এগ্রি করতে পারবেন না। আজকে যে অবস্থায় আমরা আছি, সেই অবস্থার কারণ হচ্ছে অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো, তারা জি কি অ্যাচিভ করেছে বাই ডুইং দ্যাট। 2014 সালে আমি যদি বলি যে 2014 সালের নির্বাচনটা না করে হোয়াট দে হ্যাভ অ্যাচিভ, এই গভর্নমেন্ট তো কোলাপস করেনি। গভর্নমেন্ট কোলাপস করেছে? কোনো আন্তর্জাতিক চাপ ছিল?
কোনো ইন্টারন্যাশনাল কমিউনিটি এসে বলেছে যে আপনারা সরে যান, আমরা একটা নির্বাচন করিয়ে দেই? নাথিং। ইন্টারনাল সিচুয়েশন বাংলাদেশে, আমি আরেকটি কথা বলে রাখি, বাংলাদেশ আজকে 72, 74, 75-এর বাংলাদেশ না। বাংলাদেশের একটা আন্তর্জাতিক স্ট্যান্ডিং হয়ে গেছে অলরেডি। সেটা 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 হয়ে গেছে বিকজ বাংলাদেশ ইজ প্রগ্রেসিং ইকোনমিক্যালি, এবং অন্যান্য বিষয়ে প্রগ্রেস করেছে, হিউম্যান ইন্ডেক্সে প্রগ্রেস করেছে। এইগুলো ইন্টারন্যাশনাল, যখন আপনি আপনার স্ট্রেংথ, এই স্ট্রেংথে কিন্তু দেশ আছে, কাজেই আপনি কখনো আশা করবেন না যে আপনি সেই অবস্থায় somebody will come and force the government to take action। তার মানে হচ্ছে যে সরকার গঠিত যখন হয়ে গেল, ওই অবস্থাতে আমি যেটা বলছি, সেই অবস্থাতে আপনি কি, হোয়াট ডিড ইউ অ্যাচিভ? আপনি কি অ্যাচিভ করেছেন? কি অ্যাচিভ? একটা যদি পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল পার্টিস যারা রাজনীতি করেন, তারা যদি এগুলো বুঝতে না পারেন ওই সময়, ভেরি ডিফিকাল্ট। আজকে আপনি মানে ওয়ার্স টু ওয়ার্স একটা এক্সাম্পল দিচ্ছি, মিয়ানমারকে ইন্টারন্যাশনাল কমিউনিটি কি করতে পারে? হোয়াট ক্যান দে ডু? দে ক্যান ডু নাথিং। হ্যাঁ, দে ক্যান ডু জাস্ট নাথিং। কাজী ইন্টারনালি যে ব্যাপারগুলো আছে, যেখানে জনগণ মানে ইজ নট পার্টিসিপেটিং ইন এনিথিং, সেখানে আপনি জনগণকে পার্টিসিপেট করতে পারছেন না। সেই জায়গাতে হোয়াট ডিড ইউ অ্যাচিভ? আমি জানি না যে উনি তৎকালীন সময়ে, উনি যদি খুব ধরুন বেশ শক্ত অবস্থানে থাকতেন অপোজিশনে, তাহলে উনি জেলে যেতেন কি যেতেন না, হয়তো যদি তাও হতো তাহলে বিগ মুভমেন্ট। কিন্তু সেটা তো হয়নি। সেটা না হওয়া, আমি আবার বলছি, সেটা না হওয়ার কারণে আজকে আমরা এই অবস্থায় আছি। আমরা তো ভুলে যাই। আরেকটা প্রশ্ন আপনার কাছে আছে যে অনেক সময় এই বিএনপির রাজনীতির সাথে যারা জড়িত তারা কিন্তু আপনাদেরকে দোষারোপ করেন আপনাদের তত্ত্বাবধায়ক সরকারের সময় সেই সরকারকে, আপনাদের নির্বাচন কমিশনকে, আপনাদের যুগ, এই অভিযোগটার সত্যতা কতটুকু, যাতে তিনি পুনরায় নির্বাচনে না পারেন বা আমাদের দেশের সরি টু সে, আমাদের দেশের কালচার, আপনি বাংলাদেশি, আপনি আজ পর্যন্ত কোনো দলকে তার হারার কারণ বিশ্লেষণ করতে দেখেছেন? না, সেই সংস্কৃতি এখনো গড়ে ওঠেনি, কিন্তু তাহলে যে অভিযোগটা আপনাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে আমি এর কিছু কথাই বলছি। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। জি, কাজে আপনি আমাকে ব্লেম করতেই পারেন, আমি তো ডিফেন্ড করতে পারবো না। আপনি ব্লেম করতে পারেন, আমরা এই করেছি, আমরা সেই করেছি, ঠিক আছে। আপনি 34টা সিট পেয়েছেন, কিন্তু আপনি তো পার্লামেন্টে ছিলেন। তারপরে কি হয়েছে? আমরা তো ছিলাম না। এবং শুধু জাতীয় সংসদ নির্বাচনে না, তখন যে বাকি নির্বাচনগুলো হয়েছিল অলমোস্ট 50-50, তৃণমূলে অলমোস্ট 50-50 স্ট্রেংথে ছিল বিএনপি। আপনি স্ট্যাটিস্টিক্স উঠিয়ে দেখেন, 50-50 ছিল। তৃণমূল যে জায়গাতে আসল শক্তি, ইউনিয়ন কাউন্সিল, মিউনিসিপ্যালিটি, আপনার সিটি কর্পোরেশন, আপনাকে মনে নাই সিটি কর্পোরেশন চিটাগং, সিটি কর্পোরেশন কুমিল্লা, কিভাবে বিএনপি আসছিল? তাহলে তাই যদি হতো, তাহলে চিটাগাংয়ে তো তা বিএনপি জিততে পারে না, আপনার কুমিল্লাতে তো বিএনপি জিততে পারে না একতরফা, যদি আমাদের সব দোষ হতো আমাদের। তো পয়েন্ট যেটা আমি বলছি যে হ্যাঁ, আমি তো আগেই বলেছি আমাদের হয়তো এক জায়গায় কোনো আমাদের একটা কমতি ছিল, সেটা আমরা বলেছি, বাট দ্যাট ডাজ নট মিন আমরা ওনাদেরকে এনে বসিয়েছি। এটা যে কেউ ব্লেম করতে পারে, ক্যান ই প্রুভ? প্রমাণ আছে? ওনারা কি কোর্টে গেছেন কখনো? তাহলে এই তথ্যটা কি বিএনপি থেকে বারবার, যখন বিএনপির বিভিন্ন নেতারা দাবি করেন যে তাদের দলের ভাইস চেয়ারম্যানকে যাতে নির্বাচনে অর্থাৎ রাজনীতি থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্য তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে, এর সত্যতা কতটুকু আসলে? না, এটা সত্য হতে পারে, ডেফিনেটলি সত্য হতে পারে, আমি তো ডিনাই করছি না। তত্ত্বাবধায়ক সরকারের দায় দায়িত্ব তো আমি নিতে পারি না। না, আপনার বিশ্লেষণটা আমি শুনতে চাচ্ছি। জি, হ্যাঁ, আমি তো তত্ত্বাবধায়ক সরকারের পার্ট ছিলাম না। তাদের ভাইস চেয়ারম্যানকে যদি সরিয়ে থাকে, চেয়ারম্যান তো ছিলেন, চেয়ারম্যানকে তো তত্ত্বাবধায়ক সরকার ডিবার করেনি ফ্রম ইলেকশন। চেয়ারম্যানকে তো আপনি তত্ত্বাবধায়ক সরকার ডিবার করেনি ইলেকশন। তো কাজেই আমি আবার বলছি, ওই সময় না হয় তারা কম স্ট্রেংথ ছিল, পরবর্তী পর্যায়ে
যদি আমি অ্যাসেসমেন্টে বলি, দে ওয়ার ইন এ ভেরি স্ট্রং পজিশন, খুবই স্ট্রং পজিশনে ছিল। তাদের নিজেদেরকে জিজ্ঞেস করুন না কেন, হয়তো লোক পাবলিকলি বলবে না, তাদেরকে ডেকে জিজ্ঞেস করেন, দে ওয়ার ইন এ স্ট্রং পজিশন। আমি তো বাইরে থেকে দেখছিলাম, যেদিন তারা বলছে, আমি ভাবলাম যে একটা নেগোসিয়েশনের পয়েন্টে আসছে, বার্গেন করার জন্য করছে। তারা যে একবার ইলেকশন করবে না, একেবারে বাদ দিয়ে দিবে এবং সরকারকে চ্যালেঞ্জ করলো, কি স্ট্রেংথ তাদের আছে? তারা তো মোবিলাইজও করতে পারেনি। কথাটা হচ্ছে যে একটা পলিটিক্যাল পার্টি, যে কোনো পলিটিক্যাল পার্টি, আমি বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, আওয়ামী লীগ যতবার হাসে ততবার কি বলেছে যে তাদের দুর্বলতা কোথায়, কেন হেরেছে? কোনো চুলচেরা বিশ্লেষণ হয়েছে? আপনি মনে করেন যে আমি যেটা বলছি, আমরা যদি ন্যূনতম ডেমোক্রেসির কথা বলি, তাহলে পার্টির ভিতরে রেসপন্সিবিলিটি কেউ কাউকে দিয়েছে যে কেন আমাদের এই অবস্থায় আমরা হারলাম? বিদেশে তো পার্টির চিফ সাথে সাথে পদত্যাগ করে আরেকজনকে নিয়ে আসে। আপনার দেশে হয় না, আপনি যেখানে আছেন, ব্রিটেনেও হয় না, জার্মানিতে হয় না, যে পার্টি হেরে গেলে তার দায় দায়িত্ব গ্রহণ করে না। ওই আমাদের সংস্কৃতি দেশে বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে আমরা উপলব্ধি করছি যে না, গড়ে ওঠেনি না, বাংলাদেশে। ট্রু, কিন্তু কথাটা, আমার কথাটা হচ্ছে যে 50 বছর পার হয়ে গেছে, বা তখন 30 বছর পার হয়ে গেছে। একটা সংস্কৃতি তো আপনাকে গড়ে তুলতে হবে, তারা গড়বে এই পলিটিক্যাল ব্যাপার পার্টি। হয়তো আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের তারা তারা সেই চর্চাটুকু শুরু করেননি। কিন্তু আরেকটা আমি প্রশ্ন আপনাকে আপনার কাছ থেকে, আমি জি আরেকটি কথা বলি, জি আমাকে জি মাফ করবেন, কারণ আমি খুব ফ্র্যাঙ্ক কথা বলতে চেষ্টা করি। জি পরিবারতন্ত্র কারা করছে? পাবলিকে করছে? এটা তো শুধু উপরে না, পাবলিকের নিচেও। সমর্থন আছে বলেই তো পরিবারতন্ত্র কন্টিনিউয়াসলি চলছে। বাংলাদেশের পাবলিকের সমর্থন আছে, আপনি সেই সমর্থন কেন পাবলিকের সমর্থনে আপনি আসেন, পাবলিকের সমর্থনে আসেন, এভাবে যদি হয়। এখন কথাটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো তো ওইভাবে চলছে। শুধু জি শুধু বড় দল, শুধু বড় দল দেখেন কেন, ছোট ছোট দলগুলো দেখেন না কেন? সবাই যে যেখানে যখন যে 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 পার্টি হেড, সে আর সেখান থেকে নড়ছে না। আমি নাম নেব না, ছোট ছোট পার্টি, যাতে কোনো ক্ষমতাই নাই, এককভাবে নির্বাচন করতেই পারে না, তাদের যে নেতা, তাদের কোনো নেতাকে পরিবর্তন হতে দেখছেন? বা কাজে আমাদের যে সংস্কৃতিগুলো, প্রথমত হচ্ছে আমাদের সেই সংস্কৃতিগুলো গড়ে তুলতে হলে যে ইনস্টিটিউশন গুলো দরকার, ইনক্লুডিং সিভিল সোসাইটি। বাংলাদেশে কোনো সিভিল সোসাইটি আছে? বাংলাদেশে কোনো সিভিল সোসাইটি আছে হুইচ ক্যান ফোর্স দিস কালচার? শুধু বারবার একই কথা, যে না, মানে একটা বড় ফোর্স দরকার টু ইমপ্লিমেন্ট দিস। কেন? এই দেশে স্বাধীনতার আগে মার্শাল লর নিচে ইলেকশন হয়নি, এলএফও নিয়ে ইলেকশন হয়নি, বঙ্গবন্ধু এলএফও নিয়ে ইলেকশন করেননি। আর কথা হচ্ছে যে আপনাকে ফোর্স করলেই আপনি করবেন, আদারওয়াইজ করবেন না। এখন ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটি পার্টি, ইভেন আপনি পার্টির কথা বাদ দেন, ইউনিয়ন কাউন্সিলের মেম্বার যদি হেরে যায়, সে একটা মাত্র লোককে চেনে, ভাই ইলেকশন কমিশন আমাকে হারাইছে। জি এ কথা আমি বহুবার শুনেছি। জি মেম্বার হেরে গেছে বলে আমাকে নির্বাচন কমিশন হারাই দিচ্ছে, আর নির্বাচন কমিশন তোমাকে চেনেই না। আমাদের এখানে এই যে যেই কালচার, এই কালচার গুলো পরিবর্তন যদি না আসে, তাহলে আপনি এই যত আমরা টক শো করি, যত আমরা বাক্য পাঠ করি, যতই আমরা জ্ঞান দানের চেষ্টা করি, এতে কিছুতেই হবে না। এই আরেকটা জিনিস কাতাছেন, আপনার কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাই। যেহেতু আমরা বিএনপির প্রসঙ্গটা টেনে আনছি, ওই প্রসঙ্গ থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান বর্তমানে তিনি লন্ডনে আছেন। বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনের আইন অনুযায়ী তিনি কি বাংলাদেশে এসে, এখন তো তিনি তার দলের নেতৃত্ব দিচ্ছেন, যদিও সরকার পক্ষ থেকে তাকে দুর্নীতির দায়ে কারাদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের বর্তমান কোনো আইন কি আছে যে তিনি বাংলাদেশে ফিরে এসে আবার কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন? সেই রকম না, আইনি কি না, সেরকম কোনো আইন নেই, সেরকম কোনো অর্থাৎ আইন নেই। দণ্ডপ্রাপ্ত আসামি তিনি পুনরায় নির্বাচনে আসতে পারবেন না, এটাই না, আইনি তিনি ব্যাখ্যাটা? নির্বাচনে পুনরায় আসতে পারবেন না। যেটা বলা আছে, এটা কিন্তু কনস্টিটিউশন প্রভিশন, এটা জি নির্বাচন কমিশন আইনেও আছে, আমাদের কনস্টিটিউশনেও আছে, যে নৈতিক স্খলনের কারণে যদি কেউ দণ্ডিত হয়ে থাকে মোর দেন 2 years, তাহলে জি তিনি নেক্সট 5 year, পরবর্তী ওই দণ্ড শেষ হওয়ার পরবর্তী
5 বছর তিনি নির্বাচনে অযোগ্য থাকবেন। তাহলে কাজেই সেম জিনিসটা বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য হবে? তিনিও তো দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত, যদিও তিনি পলাতক না। হ্যাঁ, হবে, হতে পারে, যদি আনলেস দিস হোল থিং ইজ স্কোয়াশড। কিন্তু স্কোয়াশ হলেও কথা থাকবে যে উনি দুর্নীতির দায়ে উনি নির্বাচনে কি বলে জেলে ছিলেন, এবং সেটা স্কোয়াশ করা হয়নি কারণে তিনি নির্বাচনে দাঁড়াতে পারছেন না। তারপর স্কোয়াশ করা মানে হোল থিং হ্যাজ টু বি উইথড্রন। আগামী উনি যদি আজকে তার যদি সাজা মওকুফ হয়ে দিয়ে থাকে বাকিটুকু তাহলে জি। কিন্তু আইন অনুযায়ী উনি নির্বাচন করতে পারছেন না। 5 years has to be lapsed। 5 বছর যদি ল্যাপস না করে, তার মানে 1 টার্ম অফ ইলেকশন যদি ল্যাপস না করে, তাহলে কেউই সে নির্বাচনে দাঁড়াতে পারছে না। এটা নির্বাচন কমিশনের আইন শুধু নয়, দিস ইজ গিভেন ইন দি কনস্টিটিউশন, মানে আমাদের সংবিধানে আছে। কাজে এটা অপব্যবহার বলেন বা সঠিক প্রয়োগ বলেন, যাই বলেন, সেটা আপনি কোর্টের থেকে যেটা হচ্ছে সেটাই হচ্ছে। ইভেন আপনি মানে বাংলাদেশে তো অনেক লিনিয়েন্ট, ভারতে জি। এখন ইদানিং সুপ্রিম কোর্ট বলেছে ইভেন লোয়ার কোর্টে যদি কেউ চার্জশিটে দণ্ডিত হয়, তাহলে তিনি সংসদ পদে থাকলেও সংসদে থাকতে পারবেন। আপনাকে এক্সাম্পল দিচ্ছি। জি। আপনাদের মনে আছে যে ইন্দিরা গান্ধীকে ডিবার করা হয়েছিল 6 বছরের জন্য নির্বাচনে। মানে উনি চার্জ কি ছিল? উনি জনসভায় সরকারি মাইক এবং সরকারি লোককে ব্যবহার করেছিলেন। তার প্রতিপক্ষ মামলা করেছিল। লখনৌ হাইকোর্টে এটা একটা একটা বড় ধরনের, যেটার কারণে ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ডিক্লেয়ার করলেন শুধু এই কারণে। এবং এটা স্বর্গীয় প্রণব মুখার্জি তার বইতে স্পষ্ট লিখে গেছেন যে কেন ইনস্টেড অফ গেটিং ইনটু দ্য কোর্ট, ইন্দিরা গান্ধীকে এমার্জেন্সি ডিক্লেয়ার করতে হলো একটি মাত্র কারণ, তাকে ডিবার করা হয়েছিল ইলেকশন থেকে ফর নেক্সট 6 years। সেটাকে স্কোয়াশ করার জন্য তিনি এমার্জেন্সি ডিক্লেয়ার করেছিলেন। এমার্জেন্সির পরে তিনি নির্বাচন করেছিলেন। সেই নির্বাচনে কংগ্রেস যেভাবে হেরেছিল, দ্যাট ওয়াজ এ রেকর্ড। সো আমাদের কনস্টিটিউশন এবং নির্বাচনী আইন মোটামুটি একই রকম। অসংখ্য ধন্যবাদ ডক্টর সাখাওয়াত হোসেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। খুব কুইকলি কিছু দর্শকদের কোয়েশন আপনাকে করব, একটু সংক্ষিপ্ত আকারে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। একটা রাষ্ট্রে গণ অভ্যুত্থান কখন হয়? দেখুন, একটা রাষ্ট্রে গণ অভ্যুত্থান তখনই হয় যখন ধরুন একেবারে পুরো রাষ্ট্রটি অব্যবস্থাপনা চলে যায়, ইকোনমিক্যালি, পলিটিক্যালি, কালচারালি এবং আপনার সোশ্যালি। তার আগে আপনি যে কোনো অভ্যুত্থানকে আমরা গণ অভ্যুত্থান বলতে পারি না। হ্যাঁ, আমরা যে কোনো একদল যদি লোক বের হয়ে থাকে সেটাকে আমরা বলবো না গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান হওয়ার যেই সমস্ত কন্ডিশন হচ্ছে যে ইকোনমিক্যালি the country has to, মানে দেশের অবস্থা খারাপ হইতে হবে, আপনার সোশ্যালি খারাপ অবস্থা হইতে হবে, পলিটিক্যালি খারাপ অবস্থা হইতে হবে। একটা কারণে গণ অভ্যুত্থান হয় না, একটা কারণে কখনো গণ অভ্যুত্থান হয় না। আন্দোলন হতে পারে, গণ আন্দোলন হতে পারে, কিন্তু গণ অভ্যুত্থান বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু আমরা ফ্রেঞ্চ রেভলিউশন টাইপের ওরকম হবে না, বা অন্য কোনো রেভলিউশন টাইপের ওরকম হবে না, বা 1969-এর মতো যে যে অবস্থা ছিল ইস্ট পাকিস্তানে, সেরকম হবে না। কাজেই বাংলাদেশের আজকের পরিপ্রেক্ষিতে গণ অভ্যুত্থানের কথা কিন্তু আমরা বলি অবশ্য, কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে বাংলাদেশ ইকোনমিক্যালি টুডে ওয়ের ইট ইজ স্ট্যান্ডিং, তার ইকোনমিক স্ট্রেংথ দেখেন, তার আপনার অল আদার সোশ্যাল ইন্ডিকেটরস গুলো দেখেন, সে সমস্ত জায়গায় ভেরি স্ট্রং। আপনি যদি আপনি সেই মঙ্গার উপরে থাকতো, যেটা শুধু এই সরকারের কথা এই জন্য আমি বলছি না, ধারাবাহিক ভাবে বাংলাদেশের জনগণ দেশটাকে আজকে এই জায়গায় নিয়ে আসছে।
যেখানে হোল ওয়ার্ল্ড রেকগনাইজ করছে যে বাংলাদেশের একটা স্পেকটেকুলার রাইজ হয়েছে, এবং অনেক জায়গায় ভারত, পাকিস্তান তো বাদ দিলাম, এই উপমহাদেশে এগিয়ে আছে সবকিছুতে। সেই জায়গায় এই ধরনের আমরা কোনো কিছু যেটা হতে পারে সেটা হচ্ছে গণ অসন্তোষ হতে পারে, পলিটিক্যাল কারণে পলিটিক্যাল অসন্তোষ থাকতে পারে, বাট ওটার জন্য তো লিডারশিপের প্রয়োজন হবে। সেই ধরনের লিডারশিপ তো বাংলাদেশে এখন অ্যাবসেন্ট। আপনি সে ধরনের লিডারশিপ আছে বলে তো আমি মনে করি না। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো, সব পার্টিগুলো অত্যন্ত দুর্বল, এদের কোনো এখন বলতে গেলে সমর্থনই নাই, জনগণের কাছে যেতেই পারে না। আরেকটা প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনাকে ইন্টারাপ্ট করছি যেহেতু আমাদের হাতে সময় কম, কুইকলি কয়েকটা দর্শকের কোয়েশন। বর্তমানে যেভাবে বাংলাদেশে ধরপাকড় চলছে, আপনি হয়তো দেখেছেন যে হেফাজতের একটা আন্দোলন, বর্তমানে বাংলাদেশে লকডাউন চলছে, এমতো অবস্থা এই যে ধরপাকড় গণহারে চলছে, এগুলোর আইনি ভিত্তি কি? ধরপাকড় চলছে বিকজ দ্য গভর্নমেন্ট থট যে হেফাজতে ইসলাম বলে একটা পলিটিক্যাল পার্টি না। হেফাজতে ইসলাম একটা পলিটিক্যাল পার্টি নয়, মানে এটা আমি যদি বলি যে ধর্মীয় একটি সোশ্যাল সংগঠন, এবং তারা যা করেছিল সেই জন্য ধরপাকড় করা হচ্ছে। এবং গভর্নমেন্ট ইজ মোর পাওয়ারফুল সব জায়গাতে। সরকার যদি বলে থাকে যে এরা এই কাজ করছে, এই কাজ করছে, এই কাজ করেছে, নাশকতামূলক কাজ হয়েছে, তারা করেছে সেটা অন্য ব্যাপার, সেটা নিয়ে ডিবেট অনেক থাকতে পারে যে আমরা করিনি ওরা করেছে। বাট কাজেই গভর্নমেন্ট কতগুলো প্লি তো ডেফিনেটলি আছে যেগুলো ধরপাকড় করছে। যদিও এই ধরপাকড় করাটি আমি মনে করি যে তদন্ত সাপেক্ষে ধরপাকড় করা দরকার ছিল বা দরকার, কিন্তু আমাদের দেশে এখন সেই অবস্থায় নেই। গভর্নমেন্ট হ্যাজ বিকাম সো পাওয়ারফুল, এবং একতরফা ভাবে ধরপাকড় তো আজকে হেফাজত হয়েছে। তাহলে আজকে যারা গ্রেপ্তার হচ্ছে তারা আইনি প্রক্রিয়ায় মুক্তি পাওয়াটা কি একটু কষ্টসাধ্য হয়ে যাবে না? কারণ একটা জায়গায় আমরা দেখেছি যখন রাজনৈতিক প্রতিহিংসার শিকার বা রাজনৈতিক মামলা হয়, তখন যখন গভর্নমেন্ট চেঞ্জ হয় তখন সেগুলোকে রাজনৈতিক মামলা হিসেবে খারিজ করে দেওয়া হয়। হেফাজতের এই যে গ্রেপ্তার হচ্ছেন তারা কি সেই সুবিধাটুকু পাবেন ভবিষ্যতে বলে আপনি মনে করেন? যদি তাদের কোনো ভিত্তি না থাকে, আজকে যদি একটা মিস জাজমেন্ট হয়, আপনি কি মনে করেন অনাদিকাল পর্যন্ত বাংলাদেশ এরকম চলতে থাকবে? তাই কি হয়েছে? অতীতে আমরা দেখছি না, অনাদিকাল পর্যন্ত তো হতে পারে না। এবং যারা গ্রেফতার হয়েছে তাদের যদি প্রমাণিত না হয়, একটা কোর্ট, যত খারাপ কোর্টই হোক, সহজে তাদেরকে আপনার, হ্যাঁ হয়তো হতে পারে লোয়ার কোর্ট টু হায়ার কোর্ট, হায়ার কোর্ট টু হায়ার কোর্ট, ব্যাক অ্যান্ড ফ্লো, এটা হবে। কিন্তু যদি কোনো দোষ প্রমাণিত না হয়, কোনো কোর্টের পক্ষে তাকে আটকে রাখা সম্ভব নয়। পলিটিক্যাল ভিক্টিমাইজেশন হয়, পলিটিক্যাল ভিক্টিমাইজেশন লার্জ স্কেলে করা খুব ডিফিকাল্ট বাংলাদেশে এখন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যত কিছুই হোক, একটা আন্তর্জাতিক মহলে বাংলাদেশ যে অবস্থানে আছে সেটা কতখানি ড্যামেজড হবে, সে সরকার যে ধরনের সরকারই হোক না কেন, এবং তার উপর যে কতখানি চাপ পড়বে সেটা তো যারা সরকার আছেন তারা খুব ভালো করে জানে। কাজেই সব জায়গায় যে মিস জাজমেন্ট, মিস ক্যারেজ জাস্টিস হবে, যেটা আমি তো মনে করি না। এলিমেন্ট থাকলে ডেফিনেটলি সেই এলিমেন্টটাকে আপনি অ্যানালাইজ করতে পারেন। এখন ধরুন কারো বিরুদ্ধে করাপশন চার্জ হয়েছে, অ্যাকচুয়ালি যদি সেই করাপশন এলিমেন্ট না থাকে তিনিও তো ভুগবেন, কিন্তু 5 বছর 4 বছর 5 বছর হয়তো আমাদের মতো দেশে মিস জাজমেন্টে থাকে। কিন্তু ইটস নট পসিবল দ্যাট গভর্নমেন্টের উপরে তো আমরা তো একটা আন্তর্জাতিক মহলে বাস করছি, যে আন্তর্জাতিক মহলেও ডাইরেক্টলি না হোক ইনডাইরেক্টলি কতগুলো চাপ আছে, কতগুলো মানবাধিকার সংস্থা আছে প্রতিনিয়তই বাংলাদেশের উপরে কথা বলছে। তাই যদি না হতো তাহলে তো অনেক, এখন আপনারা যে ভদ্রলোক ছাড়া পেলেন, হ্যাঁ, এই আপনার ডিজিটাল আইনের ভিতরে তাকে ধরা হয়েছিল, তারপরে আপনি দেখেন যে বিচার বহির্ভূত হত্যা কোনো একটা কারণে তো কমেছে। এখন তো বিচার বহির্ভূত হত্যা আমরা দেখছি না। হ্যাঁ, একটা খুব দুঃখজনক ঘটনা ঘটেছে, কিন্তু সেটা একটা পাবলিক রিয়াকশন হয়েছে, একটা আন্তর্জাতিক রিয়াকশন হয়েছে। সেনাবাহিনীর সাবেক একজন কর্মকর্তাকে, মেজরকে একজন অসি ক্রস ফায়ারে দিয়েছিলেন। আমরা ওই প্রসঙ্গে যাচ্ছি না এই মুহূর্তে, আমরা শেষ মুহূর্তে আছি। আপনার কাছ থেকে আমি আরেকটু জানতে চাচ্ছিলাম, মানে আমাদের দর্শকদের কোয়েশন, যে গণমাধ্যমের ভূমিকা বাংলাদেশে কি? যেমন
একজন লোক অপরাধী, সেটা আদালত পর্যন্ত নির্দেশ বা আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত না হওয়া পর্যন্ত গণমাধ্যম কি পারে তাকে অপরাধী হিসাবে সাব্যস্ত করতে? যেমন আমরা বলতে পারি মামুনুল হকের ঘটনা, আমরা বলতে পারি যে প্রন ভিডিও পাওয়া গেছে রফিকুল ইসলাম মাদানি, এগুলোতে আমরা মিডিয়ায় দেখছি। এগুলোর আইনি ভিত্তি কি? এগুলো তো এখনো জাজমেন্ট হয় নাই সে যে প্রকৃতপক্ষে অপরাধী, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি তাদেরকে অপরাধী হিসাবে চিহ্নিত করা হচ্ছে। এখানে আইনি ব্যাখ্যাটা কি একটু যদি বলেন। এখানে আইনি ব্যাখ্যা হচ্ছে যে আপনি এটা একটা মিডিয়া ট্রায়াল করতে পারেন না, মিডিয়া ট্রায়াল করতে পারেন না। এখন গণমাধ্যম, আমাদের দেশের গণমাধ্যম সেই ধরনের স্বাধীনতা ভোগ করে না। সবগুলো যতগুলো আপনি ইলেকট্রনিক মিডিয়া দেখবেন, প্রিন্ট মিডিয়া দেখবেন, আপনি দেখেন হু আর দ্য ওনার্স, এর ওনাররা কারা, এবং সেই ওনারদের মতো করে এগুলোতে পরিচালিত করেন। আমরা টেলিভিশন করলেই বলতে পারি যে এটা কি বলবে, এখন এই টেলিভিশন কি বলবে, ওই টেলিভিশন কি বলবে। একটা প্রথম তো হলো এই, সেকেন্ড হচ্ছে there is অলিখিত সেন্সর, যে কারণে তারা করতে পারে না। এমনকি আপনার ইলেকশনের লাইভ ইলেকশন গুলো দেখাতে পারছে না। তো গণমাধ্যম ডিপেন্ড করছে যে গণমাধ্যম কার দ্বারা পরিচালিত হচ্ছে। গণমাধ্যমের এখন আপনি যদি ABCD করে বলতে বলেন, আমি বলতে পারি মালিকগুলো কারা, এই টেলিভিশনের মালিকগুলো কারা। আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা আইনি কি নির্দেশ দেওয়া আছে যে একজন অপরাধী, একজন লোককে আপনার অপরাধের সাথে জড়িত পুলিশ গ্রেফতার করেছে, তাকে আদালতে তুলবে, আদালতে যুক্তি তর্কর পর সে অপরাধী সাব্যস্ত হবে, তখন মিডিয়া। আমাদের এইসব দেশে কিন্তু সেরকম হয়। আমাদের, আপনাকে যদি একটু পয়েন্ট দিয়ে কথা বলি, যে আমাদের এই দেশের কিন্তু একজন সাবেক প্রেসিডেন্টের স্ত্রীকে কিন্তু জেল দেওয়া হয়েছে, জরিমানা দেওয়া হয়েছে, কিন্তু সেটা আদালতের মাধ্যমে সুনির্দিষ্টভাবে রায়ের পরে কিন্তু মিডিয়ায় সেটা নিয়ে কথা বলা হয়েছে। তার আগে কিন্তু তাকে অপরাধী মিডিয়া সাব্যস্ত করেনি। আমরা কিন্তু এতক্ষণ কি কথা বললাম, দিস ইজ দি রেজাল্ট অফ দ্যাট। একটা পলিটিক্যাল সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি, সিভিল সোসাইটির অভাব। সিভিল সোসাইটি বলতে আমি গণমাধ্যমগুলোকে বোঝাচ্ছি। সিভিল সোসাইটির অভাব, সিভিল সোসাইটি না থাকা, এবং একটা সরকার বা যে প্রত্যেক সরকার, শুধু এই সরকার নয়, প্রত্যেকটি সরকার যে যাদের কাছ থেকে আমরা উদার গণতান্ত্রিক ব্যবস্থা চেয়েছিলাম, আমরা তো সেই জায়গায় পাইনি। তো হোল সিস্টেম কিন্তু আপনি আলাদা ভাবে চিহ্নিত করতে পারবেন না যে গণমাধ্যম এই, তো সরকার এই। আজকে যদি গভর্নেন্সটা ঠিক থাকতো তাহলে গণমাধ্যমগুলো তো এই অবস্থাতে আসে না। ব্যাপারটা হলো যে হোল সিস্টেম আমাদের দেশে আমরা যেভাবে প্রগ্রেস করেছি, আমি আমার লেখায় প্রায় লিখি, আমরা যেভাবে প্রগ্রেস করেছি সেই প্রগ্রেসের সাথে আমাদের সোশ্যাল প্রগ্রেস হয়নি, সেই সাথে আমাদের ডেমোক্রেটিক প্রগ্রেস হয়নি, সেই সাথে আমাদের পলিটিক্যাল প্রগ্রেস হয়নি। যার কারণে হোলিস্টিক ভাবে আপনি বাংলাদেশের যে উন্নতির কথা বলি, সেই উন্নতির একটি জায়গা মাত্র আমরা দেখাতে পারি। ইকোনমিক উন্নতি হচ্ছে বিকজ আমাদের জনগণ খাটছে দেশে বিদেশে, ইকোনমিক উন্নতি হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, অন্যান্য ধরনের উন্নতি হচ্ছে, কিন্তু সোশ্যাল উন্নতিটা কি হয়েছে? সোশ্যাল ডেভেলপমেন্ট আমাদের হচ্ছে না। আরেকটি প্রশ্নে যাচ্ছি আপনার কাছে, যে আমি ইন্টারাপ্ট করে আপনাকে আরেকটি প্রশ্নে যাচ্ছি, যে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে এই লকডাউনের সময় দুজন ডাক্তার রাস্তায় বের হয়েছিলেন তাদের দায়িত্ব শেষ করার পর, অর্থাৎ তারা যে প্রতিষ্ঠানে কাজ করেন তাদেরকে জরিমানা করা হয়েছে এবং একটা হেনস্থার শিকার তারা হয়েছেন। পুলিশ প্রশাসন দ্বারা প্রতিনিয়ত আমরা দেখতে পাই। আসলে এই যে ঘটনাগুলো, কারণ যারা পুলিশের কাজ করছেন বা পুলিশের যে অফিসার, নিশ্চয়ই অ্যাডমিনিস্ট্রেটিভ যে ল আছে সেগুলোকে তারা রেসপেক্ট করেন। ওই জায়গায় এভাবে যে অনেস্তার শিকার একজন নাগরিক হচ্ছেন, সেখানে ওই নাগরিকের আইনি সহায়তা পাওয়ার কি পদক্ষেপ আছে? না, এখন ব্যাপারটা হলো যে প্রথম দুটো দিক আছে। এটা একটা হচ্ছে যে জবাবদিহিতা, পুলিশ যে কাজটা করলো এটার জন্য কে দায়ী, সেই দায়িত্বপূর্ণ ব্যক্তি থেকে জিজ্ঞেস করা হয়েছে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে? হয়নি। হ্যাঁ, আপনি যখন এটা করবেন না, শুধুমাত্র আপনি যে ব্যাপারটা, দ্বিতীয়ত হচ্ছে যে প্রশাসনিক যে ব্যবস্থাপনা দুর্বলতা, প্রশাসনিক ব্যবস্থাপনার দুর্বলতা। আপনি কি ইনস্ট্রাকশন গুলো দিলেন
যে আমার কাছ থেকে পাস না নিয়ে দিলে আপনি বেরোতে পারবেন না। এখন একজন ডাক্তার তিনি হসপিটালে না গেলে এই কোভিড সিচুয়েশনে তিনি রুগী দেখতে পারছেন না, তার আইডেন্টিফিকেশন দেওয়ার পরেও যদি কেউ এটা করে থাকে, তাহলে এটার জন্য যে ব্যক্তি দায়ী তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, প্রথমত অ্যাকশন নেবে ডিপার্টমেন্ট। আমরা সেই ডিপার্টমেন্ট থেকে কোনো অ্যাকশন নিতে দেখিনি। এখন শুধু আজকে শুনলাম যে জরিমানার টাকা ফেরত দেওয়া হবে। দ্যাট ইজ নট অন। এই যে আপনার অ্যাকাউন্টেবিলিটি না থাকার কারণে আমি প্রথমেই বলেছি যে আমাদের সব ইনস্টিটিউশন কোনোতে কোনো তাহলে অ্যাকাউন্টেবিলিটি। আপনি কি মনে করেন আমরা প্রায় সময় দেখি পুলিশ এবং জনগণ মুখোমুখি, এবং প্রতিনিয়ত পুলিশ দেখা যাচ্ছে যে একটা আন্দোলনে আমরা অতীতে কিন্তু দেখিনি, কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট রাজনীতির বাংলাদেশের, যে পুলিশ সরাসরি গুলি করছে, এই ক্ষেত্রে জনগণ এবং পুলিশ মুখোমুখি একটা দ্বন্দ্বের মধ্যে হাজির হচ্ছে বলে আপনি মনে করেন কি? অর্থাৎ আমি তাই মনে জনগণকে করি, পুলিশের মুখোমুখি দাঁড় করে দেওয়া হচ্ছে। আমি তাই মনে করি, এর আমি পরিণতি তাই কি হতে মনে করি। পারে? কারণ 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 হচ্ছে যে এখন the government is most dependent on this law enforcing agency. এবং ল এনফোর্সিং এজেন্সির যে পাওয়ার, মিসইউজ অফ পাওয়ার, এটা এত বেড়ে গেছে, এখানে অ্যাকাউন্টেবিলিটি নাই। সেটাই আমি আপনাকে বললাম, আজকে যদি অ্যাকাউন্টেবিলিটিটা থাকতো তাহলে তো এই অবস্থা হয় না। জনগণের মুখোমুখি আপনি জনগণকে গুলি করবেন কি কারণে, সেটাও তো তদন্ত করা হয় না। আজকে কোনো বিষয়ে কোনো কিছু তদন্ত করা হয় না, সমস্ত বিষয়ে বলা হয় না, পুলিশ বলে যে আমরা তদন্ত করেছি, আমরা পানিশমেন্ট দিয়েছি। কিন্তু আমি এই একটা এক্সাম্পলই তো আপনাকে দিলাম যে whether what was the instruction given to that police, সে পুলিশকে কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, সেই পুলিশ কি উইদিন দ্যাট তার ওই ক্ষমতার মধ্যে ছিল, না সে ক্ষমতার বাইরে চলে গেছে? সেটা সেই জায়গাতে যদি ইনস্ট্রাকশন না দেওয়া থাকে তাহলে যিনি দেন নাই তিনি রেসপন্সিবল। সেই জায়গাতে তো আমরা রেসপন্সিবিলিটি আজ পর্যন্ত বাংলাদেশে, আপনি পলিটিক্যাল পার্টির কথা তো বললাম, আপনি কোনো ব্যুরোক্রেট বা কাউকে এ পর্যন্ত রেসপন্সিবিলিটি নিতে দেখেছেন? আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যে অবস্থায় দাঁড়িয়েছে, যে তাদের বিরুদ্ধে দুটো কথা বলাতে কালকে ডিজি মহোদয় বললেন আমাদেরকে শুধু আপনারা ক্রিটিসাইজ করেন, কারণ আপনারা ক্রিটিসাইজ করার মতো অবস্থা আপনাদের। তো সেই জায়গাতে ক্রিটিসাইজও আপনি সহ্য করতে পারবেন। আপনি ভালো কাজ করেছেন, কতটুকু ভালো কাজ করেছেন? আপনাকে মানে মোস্ট কারাপ্ট একটা সেক্টর ওয়াজ পাবলিক হেলথ। এটা তো প্রমাণিত। বসুন্ধরায় যে একটা হাসপাতাল স্থাপিত হয়েছিল সেটা কিন্তু উধাও হয়ে গেছে। আপনি হয়তো লক্ষ্য করেছেন, কালকে ডিজি বলেছেন এটাকে বন্টন করে দেওয়া হয়েছে, এবং একজন সাংবাদিকের বক্তব্যের প্রেক্ষিতে তিনি কিন্তু বিশ্লেষণ করেছেন। আমি পার্টিকুলার ডিজি মহোদয়ের কথা বলছিলাম, কিন্তু ডিজি মহোদয় কালকে যে কথাগুলো বললেন সেগুলো ওনার বলা উচিত ছিল না, যে আপনারা শুধু আমাদের ক্রিটিসাইজ করেন। ক্রিটিসাইজ করার জায়গাতে তো ডেফিনেটলি করবেন, বিকজ দিস ইজ পাবলিক হেলথ। জনগণের অসুবিধা, যে কারণে এত লকডাউন করা হচ্ছে, এত কিছু করা হচ্ছে। আজকে আমাদের দেশে যদি এই প্যান্ডেমিক না হতো তাহলে তো আমরা বুঝতেও পারতাম না যে আমরা বেসিক হেলথে কোন জায়গায় আছি। আমরা সবাই শঙ্কিত যে কিছু হলে আমরা কোনো হাসপাতালে যেতে পারবো কিনা, আমাদের কোনো হাসপাতালে জায়গা হবে কিনা। এই যে সবকিছু করছে এগুলোর পিছনে তো করাপশন জড়িত। এই করাপশন তো আমরা দেখেছি যে সরকার বলছে যে এই যে করাপশন গুলো, দুর্নীতি যা হচ্ছে এগুলো জিরো টলারেন্সে নিয়ে আসবে। সরকার ব্যর্থ হচ্ছে কেন বলে আপনি মনে করেন? আপনার বিশ্লেষণটা সংক্ষিপ্ত আকারে। মানে সরকার বলছে, সরকার তো বলছে যে করাপশনটাকে জিরো টলারেন্সে নিয়ে আসবে। আমি সরকার এবং সরকার প্রধানের এই যে বক্তব্যগুলোর ভিতরে কোন রকমের খাত দেখি না। হয়তো ওনারা চেষ্টা করেন, কিন্তু আমাদের সিস্টেমটা এমন হয়ে গেছে, এই সিস্টেমে হাত দেওয়ার পরে সেখান থেকে আর বের হওয়া যায় না। আপনি প্রত্যেকটি জায়গায় আপনার দুর্নীতি। হ্যাঁ, এখানে পলিটিক্যাল উইলের ব্যাপার আছে, পলিটিক্যাল উইলের অনেক ঘাটতি আছে, অভাব আছে। আপনি চিন্তা করেন পিকে হালদার, বলা হয় যে পিকে হালদার ঘটনার 15 মিনিট আগে চলে গেছেন। এই স্টেটমেন্টটা যে দিয়েছে তাকে তো জিজ্ঞেস করা উচিত ছিল যে 15 মিনিট আগে টের পেল কিভাবে, তার বিরুদ্ধে একটা তার মানে আপনি বলছেন যে জবাবদিহিতা নেই, এই জবাবদিহিতার অভাব। এবং আমি যেটা বলছি পলিটিক্যাল উইল,
পলিটিক্যাল উইল না থাকার কারণে আপনার এগুলো হচ্ছে। হ্যাঁ, সিনসিয়ারিটি আছে, আমি তো সর্বশেষ কোয়েশ্চন আপনাকে ডক্টর সাখাওয়াত হোসেন, আমি ইন্টারাপ্ট করছি আপনাকে, আমরা অনুষ্ঠানের একদম লাস্ট পর্যায়ে। সর্বশেষ বলুন, একটা কোয়েশ্চন হচ্ছে আর আপনার, সময় নেই হাতে। জি হ্যাঁ, বর্তমান যে ডিজিটাল নিরাপত্তা আইন, এই নিরাপত্তা আইনের মাধ্যমে জনগণের নিরাপত্তা কতটুকু দেওয়া হচ্ছে ডিজিটাল আইনটা বলে? প্রত্যেক দেশে, ডিজিটাল জি আইনটা তো প্রত্যেক দেশে এখন আছে, বিকজ অফ দিস ইউজ অফ ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো। কিন্তু জি আমাদের এখানে ডিজিটাল আইন দু একটি জায়গা ছাড়া এটা জি আইনটি ভালো আছে, কিন্তু এটা যদি আপনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে ইউজ করেন, যে জি কোনো আইন উদ্দেশ্য প্রণোদিত ভাবে ইউজ করেন, তাহলে সেটা তো আইনের দোষ না, সেটা তো আইনের দোষ হচ্ছে না। কাজে আমাদের ডিজিটাল আইনে কিছু পরিবর্তন ডেফিনেটলি একটা রেকমেন্ডেশন আছে, আনা দরকার। কিন্তু এটাকে আপনি যদি এখন মিসইউজ করেন, এখন পুলিশের যদি আমাকে বা আপনাকে বললো যে আপনি এই কথা বলেছেন, তারপর আপনাকে অ্যারেস্ট করা হলো নন বেইলেবল, এটা এখন মিসইউজ বাংলাদেশে, তো আইনগুলো মিসইউজ হচ্ছে। তাহলে কি আপনি আইন, বলছেন যে এই আইনটি বিলুপ্ত করা কি দরকার নাকি সংস্কার করা দরকার বর্তমান? আমি মনে করি এখানে এখানে আইনের সংস্কার করা দরকার, এবং যাতে মিসইউজ না হতে পারে সেই প্রভিশন গুলো রাখা দরকার। যেহেতু ডিজিটাল আইন ছাড়া আপনি জি এই যে মিসইউজ অফ কমিউনিকেশন বা মিসইউজ অফ প্ল্যাটফর্ম, জি এটা বন্ধ করা সম্ভব নয়। আর বিশেষ করে এখন যখন এই প্ল্যাটফর্ম গুলো ইউজ করা হচ্ছে ফর আদার পারপাস, জি টেরোরিজম পারপাস, সেই জায়গাতে আপনার ডেফিনেটলি একটা আইন থাকা দরকার, যে সেই আইনটি যাতে মিসইউজ না হয় এবং আইনটি যাতে জনগণের কল্যাণের জন্য হয়, সেটাই করা উচিত। অসংখ্য ধন্যবাদ ডক্টর ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। যদিও 30 মিনিট সময় আপনার কাছে চেয়ে নিয়েছিলাম, আপনি প্রায় 1 ঘন্টা সময় দিয়েছেন প্রাসঙ্গিক প্রশ্নগুলোর জন্য। অসংখ্য ধন্যবাদ। আমি জানি না আপনাকে হয়তোবা আবার পাবো কিনা, তারপরও বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট থেকে বাংলাদেশ মুক্তি পাক, এটাই আমাদের প্রত্যাশা থাকে। ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দর হোক এবং বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।